শুক্রবার জানিয়ে দিনটা শুরু করলাম, আর সকালবেলায় এই যে লেবু জল নিয়ে বসে পড়লাম। আর এই দেখো কাজ, সব কাজ মানে রেডি করে নিয়ে বসেছি, যেগুলো আমাকে করতে হবে এখন সেইগুলো রেডি করে নিয়ে বসেছি। আর এগুলো দেখছো মানে জড়ো হয়ে গিয়েছিল, আবার তুলেছি, আবার টান করে পাতবো। এগুলো সবই তাই ঠিকঠাক করে পাতবো, সব গুছাবো, দেখতে থাকো। আর এই যে লেবু জল নিয়ে বসে পড়েছি, লেবু জলটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজগুলো শুরু করে দেবো। দুদিন ধরে তোমরা আমার মানে ফ্ল্যাটের সরস্বতী পুজো, আমার ঘরের পুজো এইগুলো শেয়ার করলাম। অনেকে বলেছো ঘরের পুজো দেখানোর জন্য, গোপাল বাবাজির সেবা দেখানোর জন্য, কিন্তু পুজো করার সময় ভিডিওটা আমি একা একা করতে পারি না বলে আমি ভিডিও মানে দিতে পারি না আর কি। পুজোর ব্লগটা খুব কম দিতে পারি। যদি একা একা ভিডিওটা করতে পারতাম পুজো করতে করতে তাহলে একটু সুবিধা হতো। যেদিন কেউ থাকে সেদিন সেইভাবে ভিডিও করে দেওয়া হয়। তাহলে দেখতে থাকো, আমি লেবু জলটা খেয়ে নিই, দিয়ে বাকি কাজগুলো করবো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে বুধবারের ব্লগ তোমরা বুধবারেই পাবে, কারণ আমি আগের দিন মঙ্গলবারের দিন কোনো ভিডিও করিনি, বুধবারেই আজকে ভিডিও করছি। তাও যতগুলো ক্লিপিং নিয়েছি সবটা তোমাদের সঙ্গে আমি বুধবারেই শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বাকিটা আবার অন্য দিন শেয়ার করে দেব। তাহলে দেখো, আমি সকাল থেকে তো কাজ নিয়ে বসে পড়েছি, কাজ রেডি করে নিয়ে বসেছিলাম। রেডি করার আগে আমি লেবু জলটা খেয়ে নিলাম। আজকে লেবু দিয়ে জলটা উষ্ণ জলটা করেছিলাম, তো জলটা বেশি উষ্ণ হয়নি, মানে খুব সদুষ্ণ হয়েছিল আর কি। জামা কাপড় বেশি ছিল না, অল্প কয়েকটা আমার নাইটি কটাই কাঁচা হয়েছিল, তো সেই কটাই ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে তারপরে আমি আবার বাকি কাজগুলো করতে থাকবো। এই কাজ পরপর কাজ করা, ধাপ বাই ধাপ কাজ করা, এটাও একটা ব্যাপার। ভাবতে হয় যে কি করব সেটা ভাবতে হয়। আর কাজগুলো আমরা যে করি, আমরা পুরো একটা সংসারকে, একটা পরিবারকে ভালোবেসে এগুলো করি, শুধু নিজের জন্য বা নিজের ভালো লাগা, নিজের ভালোবাসার জন্য করি না। এটাও একটা ব্যাপার যে আমি এই কাজগুলো করলে আমাকে ভালোবাসবে। প্রথমে শ্বশুরবাড়ি গিয়ে এটাই জেনেছি, বাড়ির থেকে যখন পাঠালো শ্বশুরবাড়িতে তখন এটাই শিখিয়ে দিয়েছিল যে সবসময় শাশুড়ির হাতে হাতে কাজ করবি, ঘরে যে সমস্ত কাজগুলো থাকবে দেখে বেছে এগিয়ে নিয়ে টেনে নিয়ে নিজের মতো করে করবি, প্রত্যেকের ঘর গুছিয়ে দিবি। আমার দেওর ছিল ছোট, আর আমাদের যেহেতু ভাই ছিল না, আমার মা বারবার ওটাই বলতো যে তোর যখন নিজের ভাই নেই, দেওরটাকে ভাইয়ের মতো ভালোবাসবি, দেখবি ঠিক ও তোকে ভালোবাসবে। এরকম এই যে মানে পরপর এগুলো শিখিয়ে দিয়েছিল। এমনকি বলতো যে এখন তো নিজেই হয়তো বিছানা তোলে বা মা তুলে দেয়, কিন্তু তুই গেলে পরে ওর ঘরের বিছানা তোলা, ওর ঘর গোছানো, জামা কাপড় গোছানো, এগুলো সমস্ত তুই করে দিবি। তারপরে তো শ্বশুর শাশুড়ির যে ঘর দুয়ার গুছানো, জামা কাপড় তুলে নিয়ে আসা, ছাদ থেকে ভাঁজ করা, এগুলো সমস্ত তুই করবি। এই জিনিসগুলো করলে দেখবি তারা ভালোবাসবে, আর তারা মনে মনে তোকে ভালোবাসবে। আর এটাই বলেছিল যে একটা পরিবারকে ভালোবাসলে তবেই সেই পরিবারের ছেলেটার ভালোবাসা তুই পাবি। এটা বারবার বলেছিল যে তোর বাবা মাকে যদি কেউ ভালোবাসে, তোর ভাই বোনকে যদি কেউ ভালোবাসে, তখন তুই তাকে কি করবি, তাকেও তুইও ভালোবাসবি। ঠিক সেই রকম যখন তোর স্বামীর মা বাবা বা ভাই বোন যারা থাকবে, তাদেরকে যদি তুই ভালোবাসতে পারিস, নিজেরটুকু ত্যাগ করে দিয়ে সবটা করতে পারিস তাদের জন্যে, যে নিজের কাজটা হলো না, ঠিক আছে আজকে আমার ঘরের কাজটা থাক, আমি আজকে ওদের ঘরের কাজটাই করে দিই, ওদের ঘরটা ভালো করে আজকে গুছিয়ে দিই। বা যখন ঘর ঝাড়বো তখন সবাই মিলে তাদের ঘরও ঝাড়বো, সবার ঘরগুলো একসঙ্গে সবাই মিলে ঝাড়বো।
নিজের ঘরটা ঝেড়ে নেব এরকম নয়। তা এইগুলো শিখিয়ে দিয়েছিল যে স্বামীর পরিবারকে যদি ভালোবাসতে পারিস তখন স্বামী আপনিই তোকে, তোর হাজব্যান্ড তোকে ভালোবাসবে। তা এটা একটা ব্যাপার, আমরা কাজগুলো যে শুধু নিজের ভালো লাগার জন্যে করি বা কিছু তা নয়, আমরা একটা পরিবারকে ভালোবেসে সেই পরিবারের ভালোবাসাটা পাওয়ার জন্যে এই কাজগুলো আমরা করে এগিয়ে যাই। আর সেই পরিবারের ভালোবাসা না, এই পরিবারের সঙ্গে সঙ্গে নিজের স্বামীর ভালোবাসাটা পাওয়াটাও একটা বিরাট ব্যাপার। যে স্বামীটা যখন দেখবে যে তার বউটা পরিবারের সঙ্গে হেসে খেলে আনন্দে বাস করছে, তখন সেই স্বামীটা যখনই দেখবে যে বউটা তার মা বাবা ভাই বোন তাদের সঙ্গে হেসে খেলে আনন্দে থাকছে, তখন সেই স্বামীটা আস্তে 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 অটোমেটিক সেই বউটাকে ভালোবাসতে শুরু করবে। আর প্রত্যেকটা পুরুষই চায়, প্রত্যেকটা স্বামীই চায় যে তার বউটা এসে তার পরিবারটাকে মানিয়ে নিক, পরিবারটাকে কাছের করে নিক। যতই সে পরিবারের লোক কিছু বলুক, তবুও পরিবারটাকে যেন কাছের করে নেয়, নিজের মতো করে ভালোবেসে নেয়, যাতে তাদের ভালোবাসাটাও কিছুটা সে পায়। তা সবাই মিলে যদি একসঙ্গে এইভাবে ভালোবেসে কাজ করতে থাকি, তাহলে কোনো না কোনো সময় তারা হয়তো রাগ হলেও সেই রাগটা প্রকাশের মাধ্যমটা অন্যরকম থাকবে। যে যদি হয়তো আমার ওপর রাগ হলো, তাহলে তার সেই প্রকাশটা হয়তো সেইভাবে চিৎকার করে না করে অন্যরকমভাবে প্রকাশ করবে। ভালোবাসলেই যে ভালোবাসা পাওয়া যাবে এমনটা নয়, তবে চেষ্টা করতে ক্ষতি কী? ভালোবাসার জন্য, পাওয়ার জন্যে চেষ্টা করতে ক্ষতি কী? আগে আমি আমার সবটা দিয়ে দিই, তারপর দেখি তারা তখন যদি না পাওয়া যায় সেটা আলাদা কথা, সেক্ষেত্রে তো তার সমস্যার সমাধান আছেই। প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যার সমাধান আছে। আগে আমি কিছুদিন ধরে দেখি, কয়েক বছর আগে তাদের সঙ্গে মিশি, দেখি, ভালোবাসি। আর একটা দিনেই তো মানুষের মন বোঝা যায় না। আমি একদিন গেলাম, গিয়েই তো আমি সঙ্গে সঙ্গে তাদের মন বুঝতে পারবো না। আর তারপর একটা বাচ্চা মেয়ে যাচ্ছি, পুরো একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে, নতুন একটা পরিবেশে যাচ্ছি। তো সেখানে গিয়ে প্রথমেই তাদের মন বোঝা যাবে না, বা তারাও আমার মনটাকে বুঝতে পারবে না। বেশ কিছুদিন তাদের সঙ্গে থাকা, এই সমস্ত সব কিছু করতে করতে তারপরে সেই জায়গাটা পাওয়া যাবে, তার আগে সে জায়গাটা পাওয়া যাবে না। তা দুজনের যখন মনটা আস্তে আস্তে বুঝতে শিখে যাব, বুঝতে পেরে যাব, কারণ এই মন বুঝতে অনেকটা টাইম লেগে যায়। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, আমাদের যেমন অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, কাজেই আমাদের দুজনকে বুঝতে প্রচুর টাইম লেগেছিল, প্রচুর, অন্তত 3-4 বছর। এখনও সঠিকভাবে বুঝতে পারি না, তবুও স্বাভাবিক যেটুকু, সাধারণভাবে যেটুকু বোঝা, সেইটুকু বুঝতেই 3-4 বছর সময় লেগে গিয়েছিল। কারণ একটা মানুষের মন অত সহজে বোঝা সম্ভব নয়। সে তোমার সঙ্গে প্রথম যে আচরণ করবে, তারপরে আস্তে 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 তার যখন কাছাকাছি আসতে শুরু করবে, অনেকটা কাছের হয়ে যাবে, আপন হয়ে যাবে, তখন কি হবে? তখন তার রাগ, অভিমান, জেদ, সমস্ত কিছু তোমার ওপরে করতে থাকবে। কারণ একটাই তো তার জায়গা তখন হয়ে যাবে। আর আমার যেমন সেই একমাত্র জায়গা, সব কিছু ছেড়ে এসে সেই যেমন আমার একমাত্র জায়গা হয়ে যায়, যে আমি যত রাগ হয়, যা হয় তার উপরে দিই, সেরকম তারও তো সেই একটাই জায়গা হয় যে রাগ অভিমানগুলো দেওয়ার জন্যে, বলার জন্যে। আর একটা সময়ে পরে মেয়ে বলো ছেলে বলো, প্রত্যেকেই বাবা মার থেকে অনেক কিছু দূরত্ব রাখে। অনেক মনের কথা থাকে যেগুলো বাবা মার সঙ্গে সবসময় বলতে পারে না, সেগুলো নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে দুজনে আলোচনা করে, বা যাদের বন্ধু বান্ধব থাকে, বা আলাদা যেরকম ব্যাপার। চা নিয়ে বসে পড়েছি, সকালে দেখলে লেবু জল খেলাম, লেবু জল খেয়ে এখন চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে বাকি কাজগুলো হবে, দেখলে কি কি করলাম সেটুকু দেখতে পেলে, এবার বাকিটা চাটা খাওয়ার পরে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে টগরিরা নিয়ে এখন মাছের ঝোল করছে। এই দেখো মাছের ঝোলও হয়ে গেছে, ফুটছে। লবণটা কম হয়েছিল তাই লবণ দিল। আর এখানে বাসন টাসন সব নামানো আছে, বাসন নামানো এই যে এখানে আছে। আর এখানে দেখছো এই হাঁড়িটায় খিচুড়ি হয়েছিল, হাঁড়িটা এখনো তোলা হয়নি, তুলতে হবে ওপরে। এগুলো সব আছে, এগুলো সব আমি ভেতরে রাখবো। আর যে বাসন কটা আছে ঝুড়িতে, সেই বাসন কটা গুছিয়ে রাখবো। আর গ্যাস তো কালকে মুছা হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। আজকে আবার মুছবো, মুছে ফয়েলটা পাতবো, টিস্যুগুলো তুলে ফয়েল পাতবো, একটু ঠান্ডা না হলে তো হবে না। আর এখানে যেগুলো
মানে রান্না হয়ে বাঁচলো, সেগুলো ওখানে রাখা আছে। আর এই যে টগরি ঘামছে, হাই বলে দাও। হাই। আর এখানে রান্না হলো লাউয়ের ঝাল, ভাত তো হলোই, আর এটা হলো ডাল, মুসুরির ডাল যেটা হয় কমন আমাদের, আর আলু ভাজা। আর কিছু হলো না। আর মাছটা এটাই ভেজেছে বলে এটা এখানে রাখা আছে, এটা এখন নামাবো না, এটা আবার কিছু ভাজা হলে। আর এই তো আমার সেই মটরশুঁটি না হলে সারা শীত আমার চলে না। এই আর এখানে যে বাসনগুলো আছে এগুলো তুলে ফেলবো গুছিয়ে। সব দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যেটা বলছিলাম যে একটা সময় পর বাবা মার থেকে ছেলে মেয়েরা মানে কিছু কথা গোপন করে, কিছু কথা, সব কথা যে একদম খুলে বলে সেটা বলতে চায় না। কিছু কথা থাকে যেগুলো তারা বন্ধু বান্ধবের সঙ্গে বলে, তারপর বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করে। আবার এমন কিছু কথা থাকে যেগুলো বন্ধুদের সঙ্গে বলা যায়, স্বামী নিজেদের মধ্যে বলাটাও হয়তো যায় না। কিন্তু আমার ক্ষেত্রে অবশ্য সেটা কখনো হয়নি। আমি যেগুলো বান্ধবীদের সঙ্গে বলতে পেরেছি সেগুলো আমি আমার মানে বরের সঙ্গেও বলতে পেরেছি। তা এরকম একটা ব্যাপার থাকে। তা সেই জন্য প্রথম মানে বিয়ের যখন থেকে ঠিক হয়েছে, প্রথম কথা প্রচণ্ড ছোট ছিলাম, অনেকটাই অল্প বয়সে বিয়ে হয়েছে। তা সেই কারণে অনেক কিছু বুঝতাম না, জানতাম না, যেগুলো জানার মতো নয় আমার, যে একটা সংসার কী জিনিস সেগুলো বুঝতাম না। সংসার করতে করতে তারপরে বুঝেছি। তবে সে সংসার বোঝা খুব কঠিন, খুব মানে সংশয়ের জিনিস। সংসারটা খুব জটিল জিনিস, মানে বিরাট একটা পার্ট, জীবনের বিরাট একটা পার্ট, যে পার্ট কখনো শেষ হয় না। সব অঙ্ক শেষ হয় তো জীবনের অঙ্ক কখনো শেষ হয় না। তো সেরকম ব্যাপার, এটা বোঝা খুব কঠিন। মানে এর ভেতরে যারা ঢুকে আছে তারা কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু যারা এর ভেতরে নেই তারা বাইরে থেকে দেখছে, ভাবছে খুব ভালো, খুব মজা, কি সুন্দর, সকালে উঠছে, রান্না করছে, বেরিয়ে যাচ্ছে, এই মানুষ করছে, এই করছে, সেই করছে। তা এরকম একটা ব্যাপার। যেটাই করো না কেন ভেবে চিন্তে করতে হবে। হ্যাঁ, তবে বাবা মা শিখিয়ে দিয়েছিল যেগুলো, সেগুলো মোটামুটি এসে এখানে মানে করতাম, চেষ্টা করতাম। সবসময় যে সবাই সেটা মেনে নেবে, আমার যেটা ইচ্ছা সেটা যে সবাই মেনে নেবে সেটাও না। আমি হয়তো ইচ্ছাকৃত এটা করতে গেলাম। এবার এমন কিছু ব্যাপার থাকে, তাদের জিনিসটা থাকে যে তারা এই কাজটা করে না, মানে এটা এইভাবে চলে তারা, সেইভাবে চলাটাকে তো আমি পাল্টাতে পারবো না, বা সেই পরিবর্তন করাটাও ঠিক না। কারণ এমন কিছু মানে জিনিস তারা মেনে চলে বা ভেবে নিয়ে চলে, সেই জিনিসগুলো আমি পরিবর্তন করতে পারবো না, বা আমি পাল্টাতেও পারবো না। সেটা পাল্টাতে গিয়ে অশান্তি বাঁধিয়ে কোনো লাভ নেই। অনেক কিছু জিনিস আমার শ্বশুরবাড়িতে যেমন ছিল, প্রচণ্ড মানে ছোঁয়া নাড়ার ব্যাপারটা ছিল, যেমন কাপড় ছাড়া না ছাড়া এই ব্যাপারটা ছিল। যদি কাপড় মানে আমি হয়তো কাপড় ছেড়ে ফেলতাম, তারপর যে মানুষটা কাপড় ছাড়েনি, সকালে যে বাসি কাপড়টা ছাড়েনি, তার সঙ্গে যদি ছোঁয়া লাগতো তাহলে আমার বাসি কাপড়টা ছেড়ে ফেলতে হতো। তা এরকম ব্যাপার ছিল। এই ব্যাপারগুলো আমি খুব মানে খুবই আর কি সমস্যার মধ্যে পড়তাম তখন। মাঝে মাঝে হয়তো বলতাম কোনো সময় যে এটা কেন করছো, এটা ঠিক না, এটা ছুলাম তো কি হয়েছে, ছুলেও তো, এরকম হয়তো বলতাম এক আধ সময়, ভালোভাবে বলতাম। যে যুক্তি দেখানো বা কিছু সেগুলো দেখাতে যেতাম না, কারণ যুক্তি সবসময় সব কিছুতে খাটে না। তারা যেভাবে যেটা মেনে এসেছে সেভাবেই সেটা মানবে, সেটা পরিবর্তন আমি করতে পারতাম না। তবে আমি বিশেষভাবে আমি যখন মানে আমাকেও মানতে হতো, এটাই আমার খারাপ লাগতো, যে এই ব্যাপারগুলো আমার মন থেকে ইচ্ছে হতো না যে আমি মানি, কিন্তু আমাকে মানতে হতো। তার কারণ তাদের ভালোবাসা পেতে হবে, বা তাদের জায়গায় আমাকে তাদের মতো করে চলতে হবে। কারণ সবাই তো একদিকে, ভোট যখন হয় তখন যেদিকে বেশি থাকে সেদিকেই তো যেতে, আর যেদিকে কম থাকে সেদিকে কেন জিতবে। আর আমি সেখানে গিয়ে রয়েছি, তাহলে আমাকে তাদের ব্যাপারটা মানিয়ে নিতে হবে। এইটাই আমাদের শিখিয়েছে প্রথম থেকে। বাড়ি থেকে বিয়ে 6 মাস, বিয়ে ঠিক হয়ে 6 মাস ছিল, এই 6 মাস ধরে একটাই শিখিয়েছে যে তুমি ওদের বাড়িতে গিয়ে থাকবে, তাই ওদের নিয়ম কানুন, ওদের সমস্ত কিছু মেনে নিয়ে যেটা তোমার করণীয় তুমি সেটা করবে। ওরা যেটা বলবে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, হয়তো মনে হবে যে না এটা ঠিক নয়, কিন্তু সেই ঠিক নয় ব্যাপারটা যে আমি মেনে নেব না, এটা করলে চলবে না। কিছু কিছু জিনিস জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলো মেনে নিয়েছি, নিতে নিতে আবার অভ্যাসও হয়ে গেছে। তারপর যখন নিজের মতো করে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, তখন আমি নিজের মতো করে আবার সব কিছু মেনেছি। তা এরকম ব্যাপার, অনেক কিছু জিনিসে ছোঁয়া নাড়ার ব্যাপারটা যেরকম বললাম,
তো সেরম ব্যাপার, হয়তো ওখানে উঠোনে দাঁড়িয়ে আছি, জামা কাপড় ছাড়া আমার স্নান হয়ে গেছে, উঠোনে দাঁড়িয়ে আছি বা বারান্দায় দাঁড়িয়ে আছি, কেউ কলের পাড়ে স্নান করছে জল ঢেলে, সেই জল ছিটে যদি এসে কোনো কারণে তোমার গায়ে একটু লাগে বা লাগলো কি লাগলো না এরকম ব্যাপার, সঙ্গে সঙ্গে তোমাকে জামা কাপড় ছেড়ে আবার স্নান করতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো আমি মেনে নিতে পারতাম না, কিন্তু মেনে নিতে হতো। একদিন যেমন হয়েছে, একটা বাচ্চা ছেলেকে আমি, মানে বাচ্চা আর কি, আমার ভাগ্নে এরকম, তাকে আমি স্নান করিয়েছি, আমার স্নান হয়ে গেছে, ওকে স্নান করিয়ে এদিকে নিয়ে এসে মাথা মুছাচ্ছি, আর সেই সময় আর একটা ভাগ্নিকে আর একজন যে স্নান করেনি সে স্নান করাচ্ছে, তার কাপড় কাচা হয়নি, কিন্তু সে মানে বাসি কাপড়, কিন্তু এমন নয় যে কাপড়টা বাসি কাপড় ছেড়েছে, কিন্তু এমন নয় যে কাপড়টা কোনো পায়খানায় গেছে বা কিছু, সেরকম নয়, সেই কাপড়টা পরে রান্নাবান্না করেছে বা অন্যান্য কাজ করেছে। এই হলো ব্যাপার, ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে তাদের আকাচা হয়ে গেল, এরকম একটা ব্যাপার ছিল। তা সেই ব্যাপারটাতে সেই আকাচা কাপড় পরে সে আমার আর একটা দেওরের ভাসুরের ছেলেকে স্নান করাচ্ছিল, আর আমি আমার ভাগ্নিকে স্নান করিয়ে আমার এক ভাগ্নি আমার কাছেই থাকতো ছোটো থেকে, ওকে স্নান করিয়ে কলের পাড় থেকে নিয়ে এসে এদিকে নিয়ে এসে মুছাচ্ছি। যেহেতু আমার কাঁচা কাপড়ে আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসে মুছাচ্ছি, ফয়েলটা শেষ হয়ে গিয়েছিল, তাই আবার ফয়েল নিয়ে আসলো, তারপরে যে ফয়েলটা মানে ইয়ে করলাম আর কি, আজকে খুললাম, এই দেখো। তো সেরকম ব্যাপার, যেহেতু ও মানে আমার ওই যা ছিল আকাচা কাপড় আর আমি ছিলাম কাঁচা কাপড়, আকাচা বলতে বাসি কাপড় ছেড়েছে, কিন্তু রান্না করে বাইরে বেরিয়েছে আর কি, ঘরটার ঝাড় দিয়েছে, এরকম ব্যাপার। তা সেই অবস্থায় ও তার ছেলেকে স্নান করাচ্ছে আমাদের কলের পাড়ে, মানে একই বাড়ি তো, গ্রামের দিকে একই উঠোন সব ছিল, বাড়ি আলাদা মানে উঠোনটা এক আর কি। তা ও স্নান করাচ্ছে আমাদের কলের পাড়ে, আর আমি আমার ভাগ্নিকে স্নান করিয়ে নিয়ে এসে এদিকে গা মুছাচ্ছি। তা ওর জলটা হয়তো ছিটে পড়েছে কি পড়েনি আমি দেখিও নি, জানিও না। আমার শাশুড়ি আমাকে বলল যে জল ছিটে পড়েছে, তোমাকে কাপড় কাচতে হবে। আমার মনে মনে ভীষণ রাগ হলো, কষ্ট হলো বাবা মার ওপরে, যে এমন একটা জায়গায় আসলাম, এত ছুয়ানারা বাজবিজ, এত আচার কেন এদের মধ্যে, এই জিনিসটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মন থেকে। বুয়ার বাবা দাঁড়িয়ে আছে সামনেখানে, কিন্তু ওর বলার ক্ষমতা নেই বা বলতে পারছে না যে এটা অন্যায়, এটা করো না, এটা ভুল, কিন্তু ও সেটা বলতে পারছে না, তার কারণ ওর মা ওটা কি করে সে বলবে, মানে এতদিন ধরে তার মাকে দেখে এসেছে এইভাবে এগুলো মানতে, কিন্তু এখন সে কি করে মাকে বলবে যে এটা করতে। এবার বললে পরে কি হবে, মা ভাববে যে বউয়ের হয়ে কথা বলছে, তখন দুজনের মধ্যে একটা অশান্তি, বা মায়ের সঙ্গে ছেলের একটা মনোমালিন্য, বউয়ের সঙ্গে একটা মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হবে। আমি কিছু না বলে কাপড়টা ছেড়ে ফেললাম, আর কাপড় ছাড়তে গেলে অনেক সমস্যা ছিল আমাদের, যেহেতু বাথরুম ঠিকঠাক ছিল না। সেই বুয়ার বাবা ঘর থেকে কাপড় নিয়ে গিয়ে বাথরুমে দিয়ে আসলো, আর আমি বাথরুমে গিয়ে সেই কাপড় ছেড়ে ধুয়ে কেচে কাঁচা কাপড় পরে ঘরে আসলাম। তাহলে এই যে ব্যাপারগুলো, আমার ওই মুহূর্তে প্রচণ্ড রাগ কষ্ট দুটোই হলো। রাগ হলো, বাবা মার ওপরেও রাগ হলো, শাশুড়ির ওপরেও রাগ হলো, বুবাইয়ের বাবার ওপরে রাগ হলো, আবার সেই সঙ্গে কষ্ট হলো যে আমার ভাগ্যের পরিণতিতে। কিন্তু সেটা বেশিক্ষণ রাখতে পারলাম না, তার কারণ বেশিক্ষণ রাখাও যাবে না। বেশিক্ষণ যদি রাখি তাহলে সংসারে অশান্তির সৃষ্টি হবে, ঝামেলা হবে। আমার জন্য কেন প্রত্যেকটা মানুষ, এতগুলো মানুষ অশান্তিতে ভোগ করবে? আমি ওটাকে মানে 30 সেকেন্ডের মধ্যে ওই কাপড়টা ছেড়ে ঘরে গিয়ে আবার মানে মুখটা ওই মুহূর্তে একটুখানি আমার ইয়ে হয়েছিল, তারপর সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ভাবলাম যে না, এটা করা যাবে না, রাগ করে থাকা যাবে না বলে সেকেন্ডের মধ্যে আবার নিজেকে চেঞ্জ করে আবার হাসি খুশি হয়ে চলে আসলাম বাইরে। তারপরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। এই কথাটাকে যদি আমি ধরে রেখে দিতাম যে কেন বুয়ার বাবা বলল না মাকে যে এটা জল ছেটেনি বা ছিটলো কি দরকার ছাড়ার, এই কথাটা একটা কথা কেন বললো না, সে আমি মানি বা না মানি, কিন্তু এটা বলাটা উচিত ছিল, এটা বুয়ার বাবা বললো না। তারপরে আমি কিছু বলতে পারলাম না, আমাকে কোনো সান্ত্বনা যে পরে দেওয়া যে যা হয়েছে হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, এই যে কথাটা বলে আমাকে সান্ত্বনা দেওয়া, সেটাও দিল না। মনে হলো যেন কিছুই একটা ব্যাপার ঘটেনি। সেটাই আমি আস্তে আস্তে মেনে নিলাম। তো এইভাবে মেনে নিতে দিন গিয়েছে, আর এই মেনে নেওয়াটা নিয়েছি বলেই পুরো মানে অনেক কিছু হয়েছে, মানে অনেক কিছু করতে পেরেছি। তারপরে গোয়াল গোবর সমস্ত কিছুই তো করতে হতো, এগুলো কি নিজে ইচ্ছা করে ভালোবেসে করতাম? কখনোই না। করতাম একটাই কারণ শাশুড়ি করছে, তার একার কষ্ট হয়,
বা বাড়িতে থাকতে গেলে বাড়ির কাজ এটাই ভাবতাম যে এটা আমাদের বাড়ি, আমাকে বাড়ির কাজটা করতে হবে। সেই জন্য তা গরুর নাদায় খেতেও দেওয়া, আবার গরুর গোয়াল পরিষ্কার করা, গোবর তোলা, এই সমস্ত কাজগুলো এটা আমার বাড়ির কাজ, এটা আমার পরিবারের কাজ, এগুলো ভেবে করতাম। এমন নয় যে আমার খুব ভালো লাগতো তাই আমি করতাম না, কিন্তু সেটাকে হাসি মুখেই করতাম যে না, এটা আমার বাড়ির কাজ, আমাকে করতে হবে। এই ব্যাপারটা মাথায় ছিল যে পুরো কাজগুলোই আমাদের বাড়ির কাজ, এটাই ভেবে নিতাম যে এটুকু আমার, ওটুকু তোমার, এই ব্যাপারটা ছিল না। জামা কাপড় ছাদে তুলতে গেলে সবারটা তুলে নিয়ে আসতাম, আবার তারা যদি যেত তুলতে সেও সবারটা তুলতো। বেশ কিছুদিন পর ওপরে ঘর করেছিলাম বলে যত জামা কাপড়, মানে যা ভাসুরের জামা কাপড় যা ছিল এদিক ওদিকে থাকতো, বাড়ি আলাদা, সব তারা এসে ছাদে মেলতো। এবার হট করে যদি বৃষ্টি আসতো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিজে যাবে, আমি ওই মেঘ দেখে গিয়ে দৌড়ে তখন আমার ঘর থেকে গিয়ে তাড়াতাড়ি তুলে নিয়ে এসে ঘরের মধ্যে এক জায়গায় রেখে দিতাম, যে যারটা এসে তখন নিয়ে যেত। এই যে ব্যাপারগুলো এক জায়গায় করে রাখা, একসঙ্গে থাকা, এই একসঙ্গে থাকতে থাকতে আমরা একটা পরিবারের মধ্যে মানে এইভাবে সবাই মিলে একসঙ্গে থাকতাম, এই একাকিত্ব বোধটা হতো না। এখন যেটা হয় একাকিত্ব বোধ, মানে সবসময় মনে হয় যেন আমি একা, আমার কেউ নেই, আমি একা, আমারটা আমারই, এইরকম একটা ব্যাপার এসে গেছে। সেই ব্যাপারটা সেই সময়তে ছিল না। তাই বলে কি কোনো দিন কথা কাটাকাটি কিছু হয়নি? হয়েছে, রাগ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সেই মুহূর্তে তক্ষুনি হয়েছে, তক্ষুনি ঠিক হয়ে গেছে। সেটাকে যে ধরে বসে থাকা, সেই ব্যাপারটা ছিল না। সেই ব্যাপারটা থাকাও যেত না, কারণ সঙ্গে সঙ্গে তারা যদি থাকতাম তাহলে তারা আরও অশান্তি শুরু হয়ে যাবে। সেই জন্য সেই ব্যাপারটা করাই যেত না। তো এইভাবে দিন কেটেছে। সেই জন্যে পরিবারকে ভালোবেসেই কাজগুলো করেছি বলে আস্তে আস্তে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে শিখেও গেছি। এখন ভালো লাগে, কিন্তু এখন খুব মিস করি সেই দলবদ্ধ ব্যাপারটাকে, একসঙ্গে থাকা ব্যাপারটাকে, সবার সঙ্গে মিলেমিশে থাকা ব্যাপারটাকে খুব মিস করি। এই একাকিত্ব বোধটা ভালো লাগে না, ওটাই ভালো লাগতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ব্লগের শেষের দিকে চলে আসলাম। অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক কাজ ছিল যেগুলো আমি শেয়ার করতে পারিনি। তার কারণটা হচ্ছে সকাল থেকে দেখলে কি করলাম, তবে এই ঘরটা গুছিয়েছি সেটা শেয়ার করিনি, কারণ একসঙ্গে এত বড় এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই ঘরেও সমস্ত বিছানা তোলা, আলনা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, এই যে দিকে গোছানো হয়ে গেছে। আর এই যে একটা চেয়ার, জানি না এই শীতের সময় আর কার কার বাড়িতে এরকম একটা চেয়ার থাকে এইভাবে গুছিয়ে রাখার জন্যে, এটা আমার ঘরে আছে, সেই জন্য দেখিয়ে দিলাম। আর এই তো এদিকটা দেখেইছো তোমরা। আর এই জায়গাগুলো আমাদের গোছাতে হবে, এগুলো এখনও ঠিকঠাক সেভাবে গোছানো হয়নি। আর এখানে একটা জলের জার আছে, আর এই দিকে রান্নাঘরটা গুছালাম, দেখতেই পেলে পুরোটা গুছিয়ে ফেললাম। কিভাবে গুছালাম, কি করলাম সেটা শেয়ার করেছি। আর এখানে বাসন টাসন তো নামানো আছে, সেটাও দেখিয়েছি। এই জায়গাগুলো গুছিয়ে ফেলেছি। আর এখানে কিছু বাসন নামানো আছে, এই যে এগুলো সব কাচের, এগুলো নামানো আছে। এগুলো আজকে নামিয়ে রেখেছি, আজকে মাসি এসে এগুলো ধোবে। আর এখানে যা বাসন ছিল সমস্ত গুছিয়ে ফেলেছি, আর শুধু চায়ের বাটিটা আছে, চা করবো বলে রেখেছি। আর এই তো এগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, রান্নার সব কিছু। এই কিচেনটা পুরো গোছানো, আর এদিকে ডাইনিং টেবিলও তো গোছানোই আছে, দেখতেই পাচ্ছ। এগুলো সবই গোছানো হয়ে গেছে, শুধু বাকি থাকলো এই ঘরটা, ঠাকুর ঘরটা। এই যে এই ঘরও গুছিয়ে ফেলেছি। এই দেখো, এভাবেই গোছায়, প্রতিদিনই এইভাবেই চলে, কিন্তু প্রতিদিন তো শেয়ার করা হয় না। আর ঠাকুর ঘরটা গুছাবো, ঠাকুর ঘর গোছানো হয়নি, এটা যেদিন গুছাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যেদিন বলতে দেখি কাল পরশু যদি গোছানো হয়। এই যে আমার গোপাল বাবাজি, দেখিয়ে দিলাম। এগুলো যেদিন গুছাবো, কাল পরশুর মধ্যে দেখি যদি গুছাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই ঘরটা আজকে আর সেভাবে গুছাইনি। এই তো, তাহলে দেখতে থাকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সব সকালকার চলছে খাওয়া দাওয়া।
ওদিকে বুবাই অফিস বেরোবে, সেই জন্য খাওয়া দাওয়া করছে, খেতে বসে গেছে। আর মেঘা ওখানে খাচ্ছে, সকালে মেঘা রুটি খাচ্ছে, বুবাই ভাত খাচ্ছে অফিস যাবে বলে। আর আমি আজকে এখানে নিয়ে বসেছি, শুরু করেছি জল মুড়ি। জল আর মুড়ি, এর মধ্যে চিনি চিনি কিছু নেই, শুধু জল আর মুড়ি। তাই দিয়ে আমি আজকে সকালকার খাবারটা খাবো। আর একদম অল্প একটুখানি মুড়ি আছে, তো এইটুকুনি খেয়ে আজকের মতো মানে খাবারটা খেতে খেতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আর যা যা করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা তোমরা জানাবে। অনেক কিছুই কাজ আরও করেছি যেগুলো শেয়ার করা গেল না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে ব্লগ, সেই জন্যে। আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেইভাবেই পাশে থাকো। তোমরা কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমার ব্লগ দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।